দর্শক স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ দিয়ে নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন বিজনেস আওয়ারে সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় আপনাদের সামনে হাজির হয়ে থাকি আমরা ব্যবসা বাণিজ্যের নিত্য নতুন খবর আর খবরের এই বিশ্লেষণ আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। বাংলাদেশের করনীতি নিয়ে ফের কঠোর বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আগামী অর্থবছরের বাজেট থেকেই আয়কর, ভ্যাট ও কাস্টমস ডিউটিতে বিদ্যমান কর ছাড় ও ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সুপারিশ করা হয়েছে আমদানি পর্যায়ের উচ্চ সম্পূরক শুল্ক কমানো এবং বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করার। তবে জ্বালানি আমদানির বাড়তির চাপ সামলে বাংলাদেশের দাবি করা অতিরিক্ত বাজেট সহায়তাকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সংস্থাটি। ওয়াশিংটনে IMF কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের পৃথক বৈঠকে এসব বিষয় গুরুত্ব পায় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ সময় কর ছাড়ের বর্তমান কাঠামো সম্পূর্ণ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় ধাপে ধাপে এই পরিবর্তন আনার কথা জানিয়েছে সরকারও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এখনও কাটেনি জ্বালানি সংকট। সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে তেল কিনতে ঘুরতে থাকেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালক সহ সাধারণ মানুষ। যেসব পেট্রোল পাম্পে তেল মিলছে সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। গ্রাহকের অভিযোগ, অনেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোরের সূর্য ওঠার আগে থেকেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, সরকারের নজরদারি বাড়ানো উচিত। কবে নাগাদ এই ভোগান্তি শেষ হবে সংশ্লিষ্টদের কাছে এমন প্রশ্নও রাখছেন কেউ কেউ। তবে গতকাল জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সরকারের কাছে আগামী 2 মাসের জন্য পর্যাপ্ত অকটেন এবং পেট্রোল মজুদ আছে। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানির জন্য যানবাহনের দীর্ঘ অপেক্ষা। আমরা বিস্তারিত জানাতে কল্যাণপুরে যুক্ত হব। এছাড়াও আমরা একটু ঢাকার বাইরে থেকে চট্টগ্রামেও যুক্ত হব। আমরা একটু শুরুতে কল্যাণপুর চলে যেতে চাই। আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন। যাব ইমনের কাছে। ইমন, ফিলিং স্টেশনগুলোতে আজকে ঠিক কেমন চিত্র দেখতে পাচ্ছেন একটু জানাবেন। মুসা ভাই, সাউন্ড ঠিক আছে? ইমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানীর কল্যাণপুর থেকে। আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। ননবড় জয় আছেন আমাদের সঙ্গে। জয়, শুনতে পাচ্ছেন আমাকে? জয়, একটু জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাবেন। কি অবস্থা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে? অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন আমি যে এখানে ফিলিং স্টেশনে আছি, সকাল থেকে কিন্তু আসলে এখানে এখনো পর্যন্ত তাদেরকে যেভাবে সরবরাহ করার কথা রয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদেরকে সেভাবে জ্বালানি সরবরাহ করতে পারেনি। তার কারণে অকটেন বিক্রি একেবারে বন্ধ রয়েছে এই পাম্পের মধ্যে। আবার কোনো কোনো পাম্পে আমরা দেখেছি কিউসি সহ কোনো কোনো পাম্পে কিন্তু বিক্রি হচ্ছে। সকাল 10টার পর থেকে তারা বিক্রি করছে। আমরা দীর্ঘ লাইনকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেলের দীর্ঘ সারি এবং কি অন্যান্য যে পরিবহনগুলো আছে অন্যান্য পরিবহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, অপেক্ষা করছে। 3টার পর থেকে তারা এই পাম্পে অকটেন দেবে এরকম মাইকিং করে তারা বিক্রি করার জন্য এখানে ঘোষণা করছেন। 3টার পর থেকে এই পাম্পে কিন্তু তারা অকটেন পাবে বলে ঘোষণা করা হচ্ছে। তবে 3টার আগে পর্যন্ত তাদের এখানে যে মজুদগুলো ছিল সেই মজুদ শেষ হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। ডিজেল বিক্রি একেবারে বন্ধ। ডিজেল এখানে আজকে আসবে না এই পাম্পে। এরকম চট্টগ্রামের অনেক পাম্প আছে, কোনো পাম্পে তেল দিচ্ছে, কোনো পাম্পে তেল দিচ্ছে না, কোনো পাম্পে সকালে তেল দেয়, আবার কোনো পাম্পে বিকেলে তেল দেয়, আবার কোনো পাম্পে রাতে তেল দিচ্ছে। এই কারণে যে একটা সংকট, সেই সংকটটা কিন্তু কোনোভাবে যেখানে আমদানির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে বলে দাবি করছেন পেট্রোলিয়াম কর্পোরেশন, সেখানে সংকট কিন্তু কোনোভাবে
কাটছে না। যেখানে স্বাভাবিক দিনের মতো আগেকার দিনের মতো যদি সব পাম্পে একসাথে যদি তেল দেওয়া হতো তাহলে এই সমস্যাটা অনেকটা কমতে বলে তারা মনে করছেন। এতক্ষণ ধরে আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন জেলা প্রশাসনের দায়িত্বরত যারা আছেন তারাও কিন্তু এসেছেন, তদারকি শুরু করেছেন। এমনকি তদারকি করার পরও কিন্তু যে সংকট, সেই সংকটটা কাটছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু রাজধানীর কল্যাণপুরে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমন। ইমন, কি অবস্থা দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনগুলোতে, একটু জানাবেন। ফিলিং স্টেশনগুলোতে যে অবস্থা সেটা হচ্ছে ভোগান্তি আর হতাশা চরমে পৌঁছে গেছে। আমি যদি আপনাদেরকে একটু পিছনে দেখাতে চাই, এখানে আসলে এমন মানুষজনের সাথে আমার কথা হয়েছে যারা আসলে গতকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। গতকাল থেকে লাইনে দাঁড়িয়ে এখন পর্যন্ত তেল না পাওয়ার কারণ হচ্ছে দিনে একটি করে মাত্র গাড়ি এখানে আসে, যেটি আমরা 12টার দিকে দেখেছি এখানে এসে পৌঁছেছে। ডিপো থেকে একটি তেলের গাড়ি এখানে আসে এবং 12টা থেকে মূলত আমি যে পাম্পে এখন দাঁড়িয়ে আছি কল্যাণপুরের, সেই পাম্পে তেল দেওয়া শুরু হয়। কিন্তু যারা আসলে লাইনে ছিলেন তারা লাইনে ছিলেন গতকালকে একদম দুপুর থেকে অনেকে লাইনে ছিলেন। এখানে আমরা পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আসলে ওনারা হাতে নাতে বেশ কয়েকজন অবৈধ মজুতদারদেরকে ধরেছেন ইতিমধ্যে। যেমন তিনি একটি উদাহরণ আমাকে দিয়েছেন যে গতকালকে একটা বড় গাড়ি এসে প্রায় 70 লিটারের মতো তেল নিয়ে গিয়েছিল, সেই গাড়িটি আজকে আবার আসে এবং তারা তাকে চিনে ফেলে এবং হাতে নাতে ধরে এবং বলে দেয় যে আজকের মতো তাকে তেল দেওয়া হবে না। এবং এই কথাটির পরিপ্রেক্ষিতেই বলা যায় যে আসলে যারা গ্রাহক আছেন এখানে, গ্রাহকরা বলছেন যে আসলে সরকারের নজরদারি আরও জোরালো করা উচিত। সরকারের নজরদারির পাশাপাশি কার্যকর পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত সরকার না নেবে ততক্ষণ পর্যন্ত আসলে এই তেলের সংকট কাটবে না। এছাড়া যদিও আমরা জানি যে আসলে গতকাল জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আসলে আগামী 2 মাসের জন্য পর্যাপ্ত তেল দেশে মজুদ রয়েছে। এই ছিল কল্যাণপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা একটু খুলনায় চলে যেতে চাই। মাকসুদুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাকসুদ, একটু জানাবেন খুলনায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জি ধন্যবাদ। খুলনায় কিন্তু পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে। আমরা একেবারে শহরের প্রবেশ পথে, এটি হচ্ছে মেট্রোপলিটন ফিলিং স্টেশন। প্রতিদিন এখানে ডিপো থেকে সকালে তেল সরবরাহ পরপরই কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে এখানে তেল সরবরাহ হয়, কিন্তু আজকেই কিন্তু ডিপো থেকে এখন পর্যন্ত এই ফিলিং স্টেশনে কোনো তেল আসেনি। ফলে জ্বালানি না থাকার কারণে সকালবেলা থেকে কিন্তু অপেক্ষমান যানবাহন চালকরা ভোগান্তির মধ্যে আছে। যদি একটু চিত্রটা দেখাতে চাই, এই ফিলিং স্টেশনের চারপাশেই কিন্তু অসংখ্য যানবাহন চালকরা সকাল থেকে অপেক্ষা করছে। যে জিনিসটা এখানে ঘটেছে, বিশ্লেষকরা বলছেন যে শুধুমাত্র জ্বালানি তেলের কারণে যে ভোগান্তি তা না, পাশাপাশি নানা রকমের সংকট তৈরি হচ্ছে, অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। এখানে এই খুলনায় কিন্তু পরিবহনে এই চাপের কারণে নির্মাণ সামগ্রী অর্থাৎ ইট, সিমেন্ট, রড সব কিছু দাম বেড়ে গেছে। ট্রাক, ট্রলার, এই যানবাহন স্বাভাবিক না থাকার কারণে কিন্তু কৃষক ভোগান্তির মধ্যে পড়েছে, মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, শেষ কাজ ব্যাহত হচ্ছে। যে তথ্যটি খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই 3 ডিপো থেকে বলার চেষ্টা করছে যে প্রতিদিন এখানে প্রায় 15 লাখ লিটার তেল সরবরাহ করা হয়ে থাকে এই খুলনা, বরিশাল, যশোর সহ 13টি জেলায়। তবে যে 17 থেকে 18 লাখ এজেন্ট ডিলারদের, এজেন্ট প্যাক পয়েন্টগুলো অর্থাৎ গ্রাম অঞ্চলে যেখানে ফিলিং স্টেশন নাই সেখানে দেওয়া হতো, সেই জায়গাগুলোতে তেল না দেওয়ার কারণে কিন্তু আসলে শহর অঞ্চলে চাপটা বাড়ছে। তো তাদের বক্তব্য হচ্ছে যে গ্রাম অঞ্চলে এজেন্ট প্যাক পয়েন্টগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া। মাকসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আসলে যে বিষয়টি নিয়ে এই পর্যায়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে যে কমছে উৎপাদন এবং বাড়ছে ঝুঁকি। দর্শক, আপনারা জানেন যে দেশের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা বাণিজ্যের যে চ্যালেঞ্জ, সেই বিষয়গুলো কিন্তু এই পর্যায়ের আলোচনা আসলে থাকবে। এবং এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সম্মানিত অতিথি দুজন আছেন আমাদের সঙ্গে। খোরশেদ আলম, প্রেসিডেন্ট বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আরও আছেন মোহাম্মদ মাজেদুল হক, চেয়ারম্যান পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ
সেন্টার, দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু শুরুতেই খোরশেদ আলমের কাছেই যাব, যে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF আগামী 2027-28 অর্থ বছরের বাজেট থেকেই মোটামুটি আয়কর, ভ্যাট এবং কাস্টমস ডিউটিতে বিদ্যমান সব ধরনের কর ছাড় এবং ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার একটা পরামর্শ দিয়েছে। তো একই সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমদানি পর্যায়ের যেই উচ্চ সম্পূরক শুল্ক আছে সেটিও কমানোর দিকেই তারা আসলে জোর দিচ্ছে। তো সেই জায়গা থেকে বর্তমানে আসলে আপনাদের যে ব্যবসার অবস্থা, সেখান থেকে এই পরামর্শ বাস্তবায়ন করাটা বাংলাদেশের পক্ষে কতটা সম্ভব হবে নাকি হবে না, একটু আপনার কাছ থেকে শুনতে চাই বিস্তারিত। এনেছেন এখানে, এখন হলো যে দেখেন, আপনার একটা দেশের কিন্তু রাজস্ব আয় করার জন্য আপনার আয়কর বলেন বা ধরেন আমদানির উপরের কর, এসব করের উপরে নির্ভর করে। এখন IMF যদি বলে থাকে যে এই করগুলা উঠাই দিবে বা কমাই দিবে, সেটা নির্ভর করবে আমাদের রাজস্ব জাতীয় বাজেটের উপরে। এখন বাজেটে যদি একটা ধার্য করা থাকে যে আমার এই পরিমাণ টাকা লাগবে ব্যয় করার জন্য, সেটা কিন্তু আমাকে আয় করতে হবে। এখন যদি আমাকে বলা হয় যে না এগুলো আপনি উঠাই দিলে আমি কোথায় থেকে সেই আয়টা পূরণ করব, এই জিনিসটা আমাদের দেখতে হবে যে এখন সত্যিকার অর্থে আমরা শুনতেছি আসলে কি সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তর কিন্তু সঠিক তথ্যটা আমাদের কাছে এখনো আসে নাই, যার জন্য পুরোপুরি জিনিসটা কিন্তু আমরা বলতে পারতেছি না। এই কারণে যে কি ধরনের বক্তব্যগুলা ফাইনালি ওইখানে ডিসিশন নেওয়া হলো বা আমাদের উপদেশ দিয়েছে, এটা নির্ভর করবে যে আমাদের NBR, আমাদের যে বাজেটটা বা সরকার যে বাজেট করবেন সেই বাজেটের পরিমাণের উপর নির্ভর করে কম বেশি করা যেতে পারে, যাবে না এমন কোনো কথা না। তবে আমাদের কিন্তু বর্তমানে দেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এখন যে জিনিসগুলো এবং মানুষেরও কিন্তু দুর্দশা অনেক হয়ে গেছে। আপনি জানেন অর্থনৈতিক অবস্থা মানুষের ভালো না। তো এই মুহূর্তে যদি এটা কমানো যায় তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আমি আশা করি। কিন্তু সরকার কোথায় থেকে এটা আনবেন, তবে আমার দৃষ্টিতে একটা জিনিস এখানে আমি NBR বা সরকারকে বলবো, আমাদের কতগুলো খাত আছে যেসব খাতে আমাদের অনেক অপচয় হচ্ছে, যদি সরকার এই অপচয়গুলোকে ভালোভাবে মনিটরিং করতে পারেন এবং যেটা অপ্রয়োজনীয় আছে সেই অপ্রয়োজনীয় জিনিসগুলা যদি আপাতত বন্ধ রেখে যদি প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে খেয়াল দেওয়া হয় এবং এটার উপরে যদি মনিটরিং করা হয়, তাহলে আমার মনে হয় এই দুর্যোগের সময় সরকার সঠিকভাবে তার আপনার রাজস্ব বাজেটকে পরিচালিত করতে পারবেন। হ্যালো হ্যালো জি, শুনতে পাচ্ছেন? জি, খোরশেদ আলম শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, তো আমি যেটা বললাম যে আমাদের জি জি খোরশেদ আলম, আমি এই পর্যায়ে একটু মাজিদুল হকের কাছে চলে যেতে চাই, তারপর আমি আবারও আপনার কাছে আসবো। মাজিদুল হক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে আসলে একই প্রশ্নই করতে চাই, তবে তার সাথে আরেকটু যুক্ত করতে চাই যে সম্প্রতি আমরা দেখলাম যে NBR চেয়ারম্যান তিনি বলছেন যে আগামী অর্থ বছরে 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হতে পারে NBR-কে, এবং সেই ক্ষেত্রেও সংস্থাটিও তো আসলে বেশ অ্যাগ্রেসিভলি চাবে যে কর হার বাড়ানোর চিন্তা করছে, এটি আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি। তাহলে কি NBR এবার IMF-এর এসব পরামর্শ বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা, বা এই ক্ষেত্রে আসলে কি ঝুঁকি আছে? এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে মাজিদুল হক নেব, তবে তার আগে আমরা একটু সরাসরি চলে যেতে চাই। আমাদের সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে মগবাজারের 11 দলীয় ঐক্যের বৈঠক পরবর্তী ব্রিফিং করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা একটু সরাসরি সেখানে চলে যেতে চাই এবং জাতির উদ্দেশ্যে পেশ করতে যাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা গণভোটের যে গণরায় সেটা বাস্তবায়নে আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য, কিন্তু বিদ্যমান যে জনদুর্ভোগ, জ্বালানির যে সংকট, হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন পার্লামেন্টে লম্বা লম্বা গাড়ির লাইন, পার্লামেন্ট নয়, পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির লাইন, শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সংসদের সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি নাই, অথচ সেই পার্লামেন্টে
মন্ত্রীরা বলেন জ্বালানি সংকট নেই। সার সংকট এই জ্বালানি থেকে তৈরি হচ্ছে। কৃষি, আধুনিক যন্ত্রপাতি, এখন ফসল কাটা, ফসল তোলা, মাড়াই করা, প্রত্যেকটি জায়গায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যার জন্য জ্বালানির প্রয়োজন। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি আবার চলছে, মারামারি দখলদারি আবার চলছে, খুন খারাপি চলছে। বিভিন্ন জায়গার কমিটি, নানান জায়গার সমিতি কমিটিতে সেই কর্তৃত্ববাদী শাসনের মতো এখন দখলবাজি শুরু হয়েছে। দখল হচ্ছে, বাতিল হচ্ছে, এবং একটা দলের নেতৃত্বে দেশ যেন আবার সেদিকে চলে যাচ্ছে। আর ব্যাংক খাত একেবারেই ধ্বংস করার দিকে ওনারা চলে গেছে। এমন কোন নজির আছে কিনা একটা সরকার ক্ষমতা এসে 1-1.5 মাস যে পারে নাই 40-42 হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছেন। আর ব্যাংকগুলো দখল করে নিজেদের সিন্ডিকেটওয়ালা লোকদের হাতে ব্যাংক তুলে দিয়ে সাধারণ গ্রাহক কোটি কোটি যারা আমানত রেখে এখন চরম উদ্বিগ্নতার জন্য রাজপথে নামছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন। এই সামগ্রিক জনস্বার্থ, জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফিরালো, এবং প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, এর বদলি ওরে ওএসডি উনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। দর্শক, 11 দলীয় ঐক্যের বৈঠক পরবর্তী ব্রিফিং করছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে, এবং এই পর্যায়ে আমি একটু বলতে চাই দর্শক, বিজনেস আওয়ারে আপনারা শুনছিলেন যে আমরা আজকে কথা বলছিলাম উৎপাদন কমছে, বাড়ছে ঝুঁকি, এই বিষয়টি নিয়ে, এবং এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথিও আছেন। আমি একটু চলে যেতে চাই মোহাম্মদ মাজিদুল হক, আরও একবার আপনার কাছে যে প্রশ্নটি আসলে রেখে গিয়েছিলাম, যে যেই পরামর্শ আসলে বাস্তবায়নটা সেটা বাংলাদেশের পক্ষে কতখানি সম্ভব হবে, পাশাপাশি আইএমএফ এর এবার যেসব পরামর্শ আছে সেটি কি আসলে বাংলাদেশ এনবিআর কি আসলে এবার পরামর্শগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা বা কি মনে হয় একটু জানতে চাই। জি, দেখুন যে আইএমএফ এর যে পরামর্শ হয়তো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, কিন্তু আইএমএফ এর যখন ঋণ কর্মসূচিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছিল তখন থেকেই তো আইএমএফ বলছে যে আপনাদের ঋণ টু জিডিপি, আপনাদের কর টু জিডিপি রেশিও 1 বছরে এই বাড়াতে হবে, 2 বছর পরে আরো বেশি বাড়াতে হবে 0.5, এরপরে 0.10। তো যা হোক, এনিওয়ে আইএমএফ তো তার ঋণ কর্মসূচি থেকে শুরু করে আমরা হয়তো এখন সামনে 6ষ্ঠ কিস্তি পেতে যাচ্ছি, কিন্তু এই কিস্তি পর্যন্ত তো আইএমএফ বারবার বাংলাদেশের সাথে মিটিং করেছে যে আপনাদের কর জিডিপি রেশিও বাড়াতে হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন বাংলাদেশের এই মুহূর্তে সরকারকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে রাজস্ব আহরণ বাড়াতে হবে। তার কারণ হচ্ছে যে সরকার ক্ষমতা আসার পরে যে কর্মসূচিগুলো এখন গ্রহণ করছে, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড, এবং সামনে হয়তো প্রবাসী কার্ড চালু করবে, কিন্তু এই কার্ডগুলো তো আপনাকে সাবসিডি দিতে হচ্ছে রাষ্ট্রকে। তাহলে এটা কিন্তু আপনার 2025-26 যে বাজেটের অংশ হিসেবে কিন্তু এটা ছিল না, এটা কিন্তু আপনার এডিশনাল। আবার জ্বালানি খাতের যে অতিরিক্ত আমার ব্যয় বেড়ে যাচ্ছে, এর জন্য তো আমার $300 কোটি সরকার ঋণের জন্য কিন্তু বিভিন্ন সংস্থার কাছে চেয়েছে। তাহলে আমার রাজস্ব আহরণ যদি আমি বৃদ্ধি করতে না পারি, তাহলে সরকারের যে কার্যক্রম অব্যাহত আছে এবং সামনের দিনে যে নির্বাচনী ইস্তাহার অনুযায়ী যে সরকার যে সে কার্যক্রম পরিচালনা করবে, বাজেট 9 লাখ কোটি টাকার উপরে যাচ্ছে, তাই এই কার্যক্রমগুলো তো আসলে বিষয়টা হলো যে আমার রাজস্ব খাতকে আমাকে চাঙ্গা করতে হবে। তাহলে রাজস্ব যদি আমি বাড়াতে না পারি, তাহলে কিন্তু সরকার কোনো দিকেই কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারবে না এবং সফল হবে না। আরেকটা বিষয় হলো যে দেখেন যে সরকার বারবার বলছে যে আমি জনকল্যাণমূলক কাজ করতে চাচ্ছি, বা সামনে আমার অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমার মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আমার চ্যালেঞ্জ বেড়ে গেছে, এটা ঠিকই, কিন্তু আমার কথা হলো যে রাজস্ব বাড়ানোর জন্য যে এনবিআর যে পদক্ষেপগুলো নিয়েছে, উত্তরাধিকার যে কর আরোপ করতে হবে, কর অব্যাহতি পরিমাণ কমাতে হবে,
এটা ঠিক আছে, কিন্তু আমি যদি খোরশেদ ভাইয়ের সাথে একটু কথাটা মিলাই আমি বলি, খোরশেদ ভাই একটা রাইট পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে যে আমার লিকেজ আছে আমার অর্থনীতিতে, আমার অনেক নিঃসরণ হচ্ছে। এই আপনি গ্যাস লিকেজ বলেন, ইলেকট্রিসিটি লিকেজ বলেন, সেটা বিদ্যুৎ লিকেজ বলেন, এবং এটা রাজস্ব লিকেজ বলেন, আমার হিউজ লিকেজ আছে। আমি যদি রাজস্ব ফাঁকিটা যদি কমাতে পারি, তাহলে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। বাংলাদেশে যদি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে এবং রাজস্ব ফাঁকি যদি রোধ করা যায় এবং কিছু কর অব্যাহতি যদি কমানো যায়, তাহলে কিন্তু যদি 6 লাখ কোটি টাকা আমার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, এর কাছাকাছি কিন্তু বাংলাদেশে যাওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে কর ফাঁকি রোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এবং বছরের পর বছর যেটা হচ্ছে যে কর জিডিপি অনুপাত কমে যাচ্ছে। যেখানে নাইজেরিয়ার কর জিডিপি অনুপাত 13%, আফ্রিকার একটা দেশ, সেখানে বাংলাদেশের কর জিডিপি অনুপাত 6.5%, 7%-এর কাছাকাছি। সুতরাং আমি কোথায় পড়ে আছি? সুতরাং সরকারের যে কর্মপরিকল্পনা, সরকারের যে সাবসিডি ভিত্তিক যে কর্মপরিকল্পনা, সেই সাবসিডি ভিত্তিক কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমাকে রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই। এতে করে যেটা হচ্ছে যে যারা কর দিচ্ছে তারা দিচ্ছে। আমার কথা হচ্ছে যে কর জাল আপনি বাড়ান, আপনি সবাইকে আপনি 5 টাকা হলেও কর দেয় জন্য, শুধু ব্যবসায়ীদের উপরে যদি আমি ব্যবসায়ীদের উপরে যদি আমি প্রেসার দিই, তাহলে তো আমার অনেক কিছু আবার ব্যাহত হবে। সুতরাং সবাইকে ব্যালেন্স করে একটা সুষম একটা নীতি গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, সবাইকে একজন আমরা কর দিতে উদ্বুদ্ধ করি, এবং আমি যেন টিন সার্টিফিকেট জন্য আমি সাবমিট করি, প্রতি বছরের জন্য রিটার্ন সাবমিট করি। যে রিটার্ন গুলো আমি সাবমিট করছি, শূন্য রিটার্নও আছে অনেকে। তো বিষয়টা হলো যে মানে কর জালের ভিতরে কেউ আসতে চাচ্ছে না। আরেকটা হলো যে রাষ্ট্রের আরো একটু ব্যর্থতা আছে। আমি কর দিচ্ছি, কিন্তু কর দেয়া যে হারে আমি কর দিচ্ছি, ওই হারে আমি সুবিধা পাচ্ছি না। এখন আমি যে প্রাইভেট কার যেগুলো রাস্তায় চলতেছে তারা তো কর দিচ্ছে, কিন্তু যে অটো রিক্সা গুলো রাস্তায় চলছে তারা তো কর দিচ্ছে না। সুতরাং মানে ট্যাক্স পেয়ার এবং যারা ট্যাক্স দিচ্ছে না, তাদের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আমাদের দেশে। সুতরাং যে গাড়ি চালাচ্ছে সে বারবার বলছে যে আমি তো ট্যাক্স দিচ্ছি, অটো রিক্সা তো ট্যাক্স দিচ্ছে না, তাহলে এই রাষ্ট্র কেন অটো রিক্সাকে আজকে রাজপথে উঠাই দিল? তো সুতরাং একটা কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে আপনাকে সরকারের অনেক সাথে। ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো, তবে এই পর্যায়ে আমি একটু খোরশেদ আলমের কাছে যেতে চাই। খোরশেদ আলম, এবার একটু যদি জ্বালানি প্রসঙ্গে আসি, যেই আসলে সংকট দেখা যাচ্ছে এই মুহূর্তে, মানে আপনারা তো দীর্ঘদিন এই বিষয়ে কাজ করছেন, একটু জানতে চাইবো যে আপনার যে কারখানা সেখানে এখন আসলে উৎপাদনের কি অবস্থা, একটু যদি বলেন। আমি এই কথা বলতে গেলে আমি কথা বলতে পারবো কিনা, আমার মনের ভিতরে অতখানি শক্তি নাই। আমার ফ্যাক্টরিতে এই মুহূর্তে আমি যদি বলি, গতকালকে আমাদের ফ্যাক্টরিতে 25% অনলি প্রোডাকশন হয়েছে। 25% আমরা গ্যাস পেয়েছি। আমার যেখানে গ্যাস পাওয়ার কথা সেই পরিমাণে 4 ভাগ 1 ভাগ গ্যাস পেয়েছি। বিদ্যুৎ ছিল না, ফ্যাক্টরি অর্ধেক লোককে বিদায় করে দিতে হয়েছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কি হবে। আমাদের যদি বলে দেওয়া হতো যে হ্যাঁ আপনাকে আমরা এই সময় গ্যাস দিব, এই সময় বিদ্যুৎ দিব, ঠিক ওই সময়টা আমরা মিলটাকে চালু রাখতে পারতাম। এখানে কোনো পলিসি নাই। সরকারের পলিসিটা দরকার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য, সেফগার্ড করার জন্য, একটা প্রতি এলাকা ধার্য করা যে আমি এই সপ্তাহে এখানে গ্যাস দিব, এই সপ্তাহে এখানে গ্যাস দিব না। এই জিনিসগুলা যদি আপনি পরিকল্পনা ভাবে না করা হয়, প্রতিটা ইন্ডাস্ট্রি এখানে বসে যাবে। আর এই বসে গেলে এই অর্থ যে লোকসান হবে, এই লোকসান কিন্তু উঠানো অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে। কারণ হয়েছে যে কোনো প্ল্যানিং হচ্ছে না। আমার দেখা গেল আমার লোকজন শ্রমিক সব আসছে, হঠাৎ ফ্যাক্টরিতে গ্যাস বিদ্যুৎ দুইটাই নাই। এখন আমার লোকগুলো বসে আছে, আমি লোকগুলো বিদায় করে দিলাম। আমি জানি না কখন আমার বিদ্যুৎ আসবে, কখন আমার গ্যাস আসবে। এই জন্য এখানে একটা পরিকল্পনা করতে হবে, যেটাকে আমরা বলি যে আপনি একটাকে দিবেন, সিলিং করে দেন, বা আপনি একটা রেশনিং সিস্টেম করেন আপাতত মিলগুলো চালানোর জন্য, যেটা সারা বিশ্বেই হয়। হ্যাঁ, আপনার অভাব হবে, কিন্তু আপনি এটা রেশনিং করেন যে আমি এই এলাকায় আপনাকে এই দিন থেকে এতটা সময় পর্যন্ত আপনাকে দিব, আপনি পাবেন না। তাইলে হবে কি, আমার লোকজন গুলাকে বসায় রেখে আমাকে টাকা দিতে হবে না, বেতন দিতে হবে না, আসা যাওয়ার খরচ, গাড়ির এই জিনিসগুলাকে আপনার এগুলাকে কিছু সমাধান করা যাবে বা রক্ষা করা যাবে। অন্যথায় যেভাবে এখন চলতেছে, সত্যিকার অর্থে আমরা কিন্তু আতঙ্কিত হয়ে গেছি যে আমরা কি করব। আমাদের কিন্তু 1 ঘন্টা পর পর প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে। এইভাবে কিন্তু ইন্ডাস্ট্রি চলতে পারে না। জ্বালানির জন্য যে পরিকল্পনা করতে হবে,
সেটা আপনাকে একটা এরকম পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। জি, খোরশেদ আলম, আপনি আসলে কর্মসংস্থানের জায়গায় আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটি নিয়েও বলছিলেন। একটু জানতে চাই যে এই যে জ্বালানি সংকট নাই সেটি সরকার এখনো বলছে, তো 2 মাসের মতো জ্বালানি তেলের মজুত আছে সেটি আমরা দেখতে পাচ্ছিলাম খবরেই। আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদনটা প্রায় বন্ধই। তো বাস্তব চিত্রটা আসলে কতখানি উদ্বেগজনক মনে হচ্ছে একটু জানবো। না, এখানে যে জিনিসটা আছে, এখন আমরা তো ধরেন সরকার আমাদের যে তথ্য দিচ্ছে সেটার উপরে আমাদের নির্ভর করতে, বিশ্বাস করতে হচ্ছে। এখন সরকার বলতেছে যে আগামী 2 মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। তাহলে আজকে কেন মানুষের ভিতরে এত আতঙ্ক সৃষ্টি হয়েছে? এখানে আর একটা পরিকল্পনা আমি আপনাকে বলি, আমি বিদেশে দেখেছি যে যখন নাকি এরকম কোনো জ্বালানি সংকট হয় তখন ওইখানে একটা পরিকল্পনা করা হয় কি, যে আপনি জানেন প্রত্যেকটা গাড়ির বা মোটর সাইকেল একটা নাম্বার থাকে। ওইখানে বলা হয় প্রতি শনিবারে শুধু শনিবারে আসবে ক সিরিয়ালের গাড়ি, রোববারে আসবে খ। এইভাবে 7 দিন 7টা আপনার বাই রোটেশন সবাই পাবে। তাহলে আতঙ্কটা কম হবে। আপনি গিয়ে সারাদিন বসে থাকলেন, আপনি গ্যাস নিতে পারলেন না বা আপনি জ্বালানি নিতে পারলেন না, যেটাই হোক, এগুলো পরিকল্পনা অভাব। এটা আমি সাউথ কোরিয়াতে দেখেছি, যখন এরকম তাদের এরকম বিপদ হয়েছে, তারা বলে দিয়েছে যে আজকে, এবং এটাও বলেছে যে আজকে রাস্তায় তুমি এই গাড়ি বের করতে পারবা না। তো আমাদের এখানে যদি পরিকল্পনা, আমি কিছুদিন আগে বলেছিলাম যে আপনারা গাড়িতে যে জ্বালানি নেওয়ার জন্য একটা সিস্টেম করে দেন, সিরিয়াল, প্রত্যেকটা গাড়ির একটা সিরিয়ালের গাড়ি বা 2টা সিরিয়ালের গাড়ি একদিন নিবে, তারপরে ওটা আবার 1 সপ্তাহ পরে আসবে অটোমেটিক। কিন্তু এখানে 2 বার 3 বার 4 বার এসে সময় নষ্ট করে এই যে জ্বালানি নেওয়ার জন্য তাকে যে প্রতিদিন এসে ওখানে বসে থাকতে হয়, এখানে কিন্তু একটা জ্বালানি মিসইউজ হচ্ছে। তো এই জ্বালানি মিসইউজ করতে পারেন আপনি একটা পরামর্শ বুদ্ধির জন্য। আপনি বলে দেন যে কালকে থেকে প্রতি শনিবারে এই নাম্বারের সিরিয়ালের গাড়িগুলা তেল নিতে পারবে, দ্বিতীয় দিন আরেকটা আসবে, তৃতীয় দিন একটা আসবে, এভাবে 7 দিন 7টাকে বা 2 দিন করে 2টা করে 14 দিন, এগুলো একটা মনিটরিং সিস্টেম করে আপনি দেখবেন যে আরো তেল অপচয় কম হবে। এখন যে অপচয় হচ্ছে দুর্দিনে, এই তেলটা আরো অপচয়। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমাদের এখানে প্ল্যানিং করার মতো কোনো লোক নাই যে জিনিসটা তারা বুঝতে পারে বা চিন্তা করতে পারে যে এটা হলে আমার এই সুযোগটা হবে। এইটি আমার দুঃখ, যে একটা প্ল্যানিং করার মতো লোক যদি এটা করে দিত, আজকে এই দুর্দশা হইতো না। মানুষকে সারাদিন গিয়ে, ড্রাইভারকে, মানুষকে গিয়ে, মালিক গিয়ে সারাদিন গাড়ির একটা অপচয়, সময় নষ্ট করা। জি, জনাব খোরশেদ আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে 2জন সম্মানিত অতিথি ছিলেন। খোরশেদ আলম, প্রেসিডেন্ট বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আরও ছিলেন মোহাম্মদ মাজেদুল হক, চেয়ারম্যান পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার। তারা আসলে এই যে অর্থনীতির সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সেখানে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং কি চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলছিলেন। আপনারা দেখছেন বিজনেস আওয়ার। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয়েছে নির্মাণ ও অবকাঠামো শিল্পের মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। আমরা একটু সরাসরি তার কাছে চলে যেতে চাই। রিয়া, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই যে অবকাঠামো শিল্পের মেলাটি শুরু হয়েছে, সেটি কবে থেকে শুরু হলো এবং কবে পর্যন্ত চলবে, একটু বিস্তারিত জানতে চাই। সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এই নির্মাণ অবকাঠামো এবং হচ্ছে নানাবিধ সামগ্রী নিয়ে যে এক্সপোটা আয়োজিত হয়েছে, সেই এক্সপো কিন্তু আজকে উদ্বোধন হয়েছে সকাল 10টায়। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা এখানে এসেছেন এবং এটা কিন্তু উদ্বোধন করেছেন। এবং এখানে বাণিজ্য মন্ত্রী আসার কথা থাকলেও তিনি যেহেতু আসেননি, তারপরেও হচ্ছে এই মেলা উদ্বোধন হয়েছে এবং এই মেলা চলবে 3 দিন ধরে, অর্থাৎ আজকে এবং আগামীকাল এবং তারপরে দিন, এই 3 দিন ব্যাপী এক্সপোটি চলবে। এছাড়া যদি এক্সপোর ব্যাপারে আপনাকে আমি একটু বিস্তারিত জানাই, আসলে নির্মাণ অবকাঠামো, ডিজিটাল ঠিকভাবে হচ্ছে বাড়ি নির্মাণ, একই সাথে আসলে মডার্ন ওয়াটার সাপ্লাই সহ নানা ধরনের নির্মাণ সামগ্রী নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন। এছাড়াও কিন্তু সোলার প্যানেলের উপর জোর দিতে এখানে বেশ কয়েকটি স্টল বসেছে। আসলে এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বারবারই বলছেন যে বর্তমানে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এবং দেখা যাচ্ছে যে জ্বালানি সংকটের মধ্যে দিয়ে
কিন্তু বেশ খানিকটা দুর্বিষহ সময়ে পার করছে। এই সংকট মোকাবেলায় কিন্তু আসলে সোলার প্যানেলের বিকল্প নেই, সেই দিকটি বিবেচনা করে কিন্তু এখানে সোলার প্যানেলের বেশ কিছু প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছেন। এটা ছাড়া আমরা এখানে যারা আসলে কাস্টমাররা আসছেন কিংবা দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু আসলে বলছেন যে আসলে এটি খুব যথাযথ একটি উদ্যোগ এবং এই এক্সপোর মধ্য দিয়ে আসলে তারা বুঝতে পারবেন আসলে সোলার প্যানেল তারা কিভাবে ব্যবহার করতে পারবেন এবং তা কতটা উপকার আসবে। তো সব কিছু মিলে জমজমাট হয়ে আছে এই এক্সপোর্টে, চলবে আরও আগামী 2 দিন পর্যন্ত। তো সাদিয়া, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি রিয়া, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা রিয়া। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন প্রয়োজনের কথা অংশীজনদের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সামিটে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। অধিবেশনে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সামিট। এতে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ, ভারত সহ 14টি দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। সংসদ সচিবালয়ের দফতর থেকে সম্মেলনে অংশ নেন তারেক রহমান। তুলে ধরেন বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র। Excellencies, the energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন প্রয়োজনীয়তার কথা অংশীজনদের কাছে তুলে ধরেছেন। তো গভর্নমেন্ট অফ জাপান মনে করছে যে একটা কালেকটিভ এশিয়া প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ থাকা দরকার এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ নিডস $2 বিলিয়ন, অ্যারাউন্ড $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় এজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আমরা একটু দেখে নিতে চাই যে দৈনিক যে পত্রিকাগুলো আছে তারা ব্যবসা বাণিজ্য বিষয়ক যেই শিরোনামগুলো করেছে সেটি একটু দেখে আসতে চাই। আমরা যদি একটু দেখি বণিক বার্তা, তারা লিখেছে ভারতের দেশজ বাণিজ্যিক ব্যাংক 33, বাংলাদেশে 52টি। অর্থাৎ তারা একটু যেই শিরোনামটি করেছে যে ব্যাংক খাত সংস্কারে ভারতের নীতি অনুসরণ করতে পারে বাংলাদেশের। পর যদি আমরা দেখি এরপরে বিজনেস স্ট্যান্ডার্ড করেছে 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশল ব্যবহারে 2026-27 অর্থ বছরে 6.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সরকারের এবং 6.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সেই বিষয়টিকে আমলে নিয়েই তারা কিন্তু আসলে এই শিরোনামটি করেছে। এরপর যদি আমরা একটু দেখি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কি বলেছে, গভর্নমেন্ট ফার্মলি কমিটেড টু মেক কান্ট্রিজ ইকোনমি অ্যাডভান্সিং ইনক্লুসিভ এবং সাস্টেইনেবল। ফাইন্যান্স মিনিস্টার এই কথাটি বলেছেন। অর্থাৎ অর্থমন্ত্রী বলেছেন যে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দেশের অর্থনীতিটাকে আরো কতটা অগ্রসর করা যায় কিংবা অন্তর্ভুক্তিমূলক করা যায় সেই ব্যাপারে। আমরা যদি একটু দেখি প্রথম আলো একটি বিশ্লেষণ করেছে অর্থনীতি কি গভীর সংকটে পড়তে যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ব্যাংক খাত নাকি জ্বালানি, কোন বিষয়টাকে আসলে নতুন সরকার অগ্রাধিকার দিতে যাচ্ছে, যেই সমস্যাগুলোতে এখন আসলে পড়েছে বাংলাদেশ, সেই বিষয়টিকে নিয়েই তারা একটি বিশ্লেষণ করেছে অর্থনীতি কি গভীর সংকটে পড়তে যাচ্ছে কিনা। দর্শক, আমরা এবারে একটু দেখে আসতে চাই যে শেয়ার বাজারের যেই খবরাখবর সেটি একটু আপনাদেরকে জানাতে চাই। দর্শক, আমরা যদি একটু দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারের সবশেষ খবরাখবর আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি, ডিএসইএক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান যেই সূচকটি সেটিতে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখতে পাচ্ছি।
যদি একটু দেখি 7.44 পয়েন্ট সেখানে আসলে বেড়েছে এবং শেষ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 5,262 পয়েন্ট। এছাড়া আমরা যদি একটু ডিএসইএস ইন্ডেক্স যেটি সরিয়া সূচকের যেই সেটিও আসলে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখতে পাচ্ছি, 1 পয়েন্ট সেখানে বেড়ে 1,068 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া DS30 যে ইন্ডেক্সটি আছে সেটিতে ঊর্ধ্বমুখী প্রবণতা 6 পয়েন্ট বেড়ে 1990 পয়েন্টে আসলে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 695 কোটি টাকা। এছাড়া এখন পর্যন্ত যেই লেনদেন হওয়া কোম্পানিগুলো আছে সেই জায়গা থেকে 153টির দাম বেড়েছে, 179টির দাম কমেছে এবং 62টির দাম অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমাদের এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই পুঁজি বাজারের খবরাখবর। আমরা একটু এই পর্যায়ে বিজনেস আওয়ার একটা বিরতি নিতে চাই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন বিজনেস আওয়ার। দর্শক, এবার একটু জানিয়ে দিতে চাই স্বর্ণ এবং রূপার যেই বাজারের দরদাম সেটি একটু আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি স্বর্ণের দরদাম অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরির দাম এখন 2,50,193 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,38,820 টাকা। এছাড়াও 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,04,703 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির যেই স্বর্ণ সেটির প্রতি ভরি 1,66,737 টাকা। আমরা যদি একটু দেখি রূপার যে 22 ক্যারেটের আছে সেটি প্রতি ভরির দাম 6,065 টাকা। 21 ক্যারেটের রূপার ভরি 5,774 টাকা। 18 ক্যারেটের রূপার প্রতি ভরি 4,957 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির যে রূপা আছে সেটির প্রতি ভরি 3,732 টাকা। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম স্বর্ণ এবং রূপার যে বাজারের দরদাম সেটি। দর্শক, এবার একটু আমরা জনপদে শিল্প এবং বাণিজ্যের খবরাখবর জানবো। তবে হরমুজ বিশ্ব বাণিজ্যের খবরাখবর একটু জানিয়ে দিতে চাই। হরমুজ প্রণালীতে পুলিশের ভূমিকা পালন করতে গেলে ডুববে মার্কিন জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন অবরোধের পর এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এদিকে দ্বিতীয় দফা আলোচনা পাকিস্তানেই হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালী নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। মার্কিন অবরোধ পরিস্থিতিকে করেছে আরো জটিল। এর মধ্যে এবার গুরুত্বপূর্ণ এ জলপথটিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীর পুলিশ হতে চাইলে জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। এগুলো অবশ্যই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে। আমাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রেই ডুবে যাবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে এবং দ্বিতীয় দফা আলোচনার সমন্বয় করতে ইরান সফরে গেছেন আসিম মুনিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক পাকিস্তানি প্রতিনিধি দল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে সেরেছেন। তবে ইরানের অধিকার ও স্বার্থের উপরই আলোচনা নির্ভর করছে বলে জানান দেশটির পরমাণু শক্তি প্রধান। স্থানে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হোয়াইট হাউস। তবে পুরো আলোচনার দিকেই তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েল। অন্যদিকে ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে সিনেটে ভোটাভুটি চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছে। প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে ভোট পড়ে 47টি। তবে চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্রেটরা। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।